আর কবে কুণাল ঘোষ বিচার পাবে? আমি এখনো মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ ছটা কেন্দ্রে জিতেন আর 600টা কেন্দ্রে যেতেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ঘটনায় তদন্তের আওতাধীন করা উচিত এবং ওকে জেলে যাওয়া উচিত। এবং শুধু তাই না, আমি এ কথা অবশ্যই মনে করি, সেটা হচ্ছে যে শিক্ষক নিয়োগের দুর্নীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলে যাওয়া উচিত। হাসপাতালে গার্ড দেওয়ার জন্য পুলিশ নেই, আর তৃণমূল কংগ্রেসের দুদিনের নেতা তাকে গার্ড দেওয়ার জন্য 200-300 পুলিশ। 6 পাক 294 পাক, এই ছেলে মেয়েরা ওকে ছাড়বে না। ওই 14 তালা থেকে নামতে হলে ঠেলে তুলে দেবো, বলবো চাকরি দিতে হবে, প্রতি বছর এসএসসি করতে হবে, প্রতি বছর টেট করতে হবে, প্রতি বছর প্রাইমারি বিজ্ঞাপন দিতে হবে। এই ডিসেম্বর আসছে, ডিসেম্বরের 25 তারিখের মধ্যে যদি বিজ্ঞাপন না হয় প্রাথমিকের, যদি আপার প্রাইমারির বিজ্ঞাপন না হয়, যদি নবম দশের বিজ্ঞাপন না হয়, যদি একাদশ দশের বিজ্ঞাপন না হয়, যদি গ্রুপ সির বিজ্ঞাপন না হয়, গ্রুপ ডি বিজ্ঞাপন না হয়, বড়দিনের পরে তোমাকে বড়দিন দেখিয়ে দেওয়া হবে। দেখুন, এই যে নির্বাচন, আপনি শাসক দলকে জিজ্ঞাসা করুন যে এই নির্বাচন সন্ত্রাসমুক্ত ছিল কিনা। আচ্ছা, নির্বাচনের দিন একজন মানুষ মারা গেছিল কিনা? তৃণমূল তো নিজেরাই দাবি করেছে সেটা তার কর্মী। তাহলে তৃণমূল নিজেরাই দাবি করছে তৃণমূল কর্মী ভোটের দিন তাকে খুন হতে হয়। তার মানে কি? তার মানে ভোট সন্ত্রাসযুক্ত ছিল, সন্ত্রাস মুক্ত নয়। আসলে এই সন্ত্রাসের রাজনীতি হলো তৃণমূলের হাতিয়ার। ওরা জানে সন্ত্রাস মুক্ত নির্বাচন হলে ওদের পরাস্ত হতে হবে, তাই ওরা প্রতিটি নির্বাচনে সন্ত্রাসের কে হাতিয়ার করে সন্ত্রাসকে নিয়েই ওরা ভোট জিততে চায়, এবং এক্স্যাক্টলি সেটাই ঘটেছে। আর উপনির্বাচনে দেখুন, যদি গোটা বিশ্বব্যাপী দেখে আর আমার রাজ্যে আমার দেশে যদি দেখে, যে উপনির্বাচনগুলোতে মূলত শাসক দলই ভোটে জিতে। ফলে এটা কোনো নতুন ফেনোমেনন নয় যে শাসক দল তারা উপনির্বাচনে জিত, সেটা নতুন কিছু নয়, বরঞ্চ উল্টোটা হলে সেটা নতুন কিছু হয়। যদি দেখা যায় যে উপনির্বাচনে বিরোধীরা জিতছে, তাহলে জানতে হবে যে সেটা উল্টো হয়েছে। এই ক্ষেত্রে খুব স্বাভাবিকভাবেই অনেকে হয়তো বলছেন যে তাহলে আরজি কর কি হলো। আপনি হয়তো এর পরের প্রশ্নটাই করতেন হয়তো। প্রথম কথা বলি, আরজি কর কোনো রাজনৈতিক আন্দোলন ছিল না। তার কারণ আরজি করে একটি ঘটনা ঘটেছে, অত্যন্ত নক্কারজনক ঘটনা। সেই নক্কারজনক ঘটনার মানুষ প্রতিবাদ করেছে, এবং সেই ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা কেউ বলছে না যে তৃণমূল কংগ্রেস সরাসরি রেপ করে দিয়ে এসছে, কিন্তু তৃণমূল কংগ্রেস বা তার প্রশাসন যেভাবে এই খুন ধর্ষণকে যেভাবে তারা প্রমাণ লোপাট থেকে শুরু করে প্রশাসন যেভাবে যুক্ত হয়ে গেছিল, এখনো পর্যন্ত টালা থানার ওসি গেলে সেটার প্রতিবাদ করেছিল মানুষ। তার অর্থ এই নয়, বা এবারে নির্বাচনে জিতেছে বলে উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস একেবারে সমস্ত অপকর্ম করার লাইসেন্স পেয়ে গেছে, তৃণমূল কংগ্রেস ভুল করবে। প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, দেখুন, ভোটে জিতে আসা এটা নতুন কোনো কথা না। পৃথিবীব্যাপী যদি দেখেন, স্বৈরাচারী শাসকেরা, অনেক স্বৈরাচারী শাসকই রয়েছে গণতন্ত্রের পথ পেয়ে এসেছে। সেই হিটলারও ভোটে জিতেছে। যখন হিটলার শাসন ক্ষমতায় আসে, তখন সেই সময় দাঁড়িয়ে জার্মানির সংবিধান বিশ্বের অন্যতম সেরা সংবিধান ছিল। তারপরেও কিন্তু হিটলার হয়ে উঠেছিল। আমার দেশের ক্ষেত্রেও, আমার রাজ্যের ক্ষেত্রেও, যে স্বৈরাচারী শাসক হয়ে ওঠার ক্ষেত্রে যে ভোট রাজনীতি, সেই ভোট রাজনীতিকে হাতিয়ার করে স্বৈরাচারী শাসক হবে না, এটা বলা যায় না। আর তৃণমূল কংগ্রেস, দেখুন, তৃণমূল কংগ্রেসকে আমি কোনো রাজনৈতিক দল বলে মনে করি না। আমি অনেকদিন আগে থেকে আপনাদের সহ বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে শুরু করে টিভি মিডিয়ায় বলছি যে তৃণমূল কংগ্রেস হচ্ছে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান, যেটি রাজনীতিকে হাতিয়ার করে। আপনি কি মনে করেন যে তৃণমূল কংগ্রেস যদি ধরুন 5 বছর ক্ষমতায় নেই, না কেন্দ্রের ক্ষমতায় না রাজ্যের ক্ষমতায়, তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব থাকবে? আপনার দর্শকরা মনে করে? একজন দর্শকও যদি এই কমেন্ট করেন যে না, তৃণমূল কংগ্রেস কেন্দ্রীয় ক্ষমতায় থাকবে না, রাজ্যীয় ক্ষমতায় থাকবে না, 5 বছর দলটির অস্তিত্ব থাকবে, আমি বলছি 5 বছর দলটির অস্তিত্ব থাকবে না। যেদিন ও কেন্দ্রে বা রাজ্যের ক্ষমতা থেকে চলে যাবে, তার পরের দিন থেকে দেখবেন তৃণমূল কংগ্রেস ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। আদৌ দলটির অস্তিত্ব থাকবে কিনা
এটা সন্দেহ আছে, বা দলটির অস্তিত্ব থাকবে না খুব স্পেসিফিকলি বলতে গেলে। একটা প্রশ্ন উঠছে সমাজের বিভিন্ন স্তরে যে উপনির্বাচনে সব কেন্দ্রে কার্যত জামানত একদম খোয়ালো বামেরা, কেন বারবার এরকম ফলাফলের সম্মুখীন হতে হচ্ছে বামেদেরকে? তার কারণ দেখুন, এটা আমি বলবো এর জন্য কিছুটা এই কম্পিটিটিভ যে সাম্প্রদায়িক রাজনীতি, কারণ এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় খুব কনসাসলি সাম্প্রদায়িক রাজনীতির বিষবাষ্প ছড়িয়ে দিয়েছে, এবং তিনি এই যে অ্যাপিজমেন্ট, সেটা করুন বা না করুন, তিনি বেসিক্যালি না করে রাদার তিনি একটা অ্যাপিজমেন্ট পলিটিক্স করছে বলে একটা বাতাবরণ তৈরি করেছেন। যেমন উদাহরণ দিই, যেমন ধরুন তিনি ভাঙড়ে গিয়ে একটা সভা থেকে বলছেন মুসলমানদের জন্য হাসপাতাল। আপনি আমি প্রত্যেকে জানি হাসপাতাল কখনো হিন্দু বা মুসলমানের জন্য হতে পারে না। তাহলে তিনি এই কথা বললেন কেন? আসলে তিনি এই কথা বললেন তার কারণ আরএসএস মমতা বন্দ্যোপাধ্যায়কে দুর্গা বলে অভিহিত করছে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই কথা বলে সাম্প্রদায়িক রাজনীতির বিষবাষ্প ছড়াচ্ছেন, যাতে দেখছেন ভোট থেকে দুই ভাগে ভাগ হয়ে যায়। এর মাঝে পড়ে ধর্মনিরপেক্ষ রাজনীতি তাদের কোনো অ্যাজ সাচ অস্তিত্ব রাখাটা মুশকিল হয়ে যাচ্ছে। এটা একটা দিক। দ্বিতীয় আর একটা দিক যেটা আমার পক্ষে, মানে আমি যেটা দেখেছি বিশেষ করে মামলা করতে করতে, যে তৃণমূল কংগ্রেস প্রচুর ব্ল্যাক মানি সেটা তারা জড়ো করে ফেলেছে, সেটা বিভিন্ন ভাবে। যেমন ধরুন চিট ফান্ডের মাধ্যম দিয়ে, চাকরি বিক্রি করে, রেশন দুর্নীতি করে, স্বাস্থ্যের দুর্নীতি করে, খাদ্যের দুর্নীতি করে, মানে এমন কোন সেক্টর নেই যেখানে তৃণমূল কংগ্রেস দুর্নীতি করেনি, এবং দুর্নীতির বিভিন্ন স্তর রয়েছে। যেমন ধরুন গ্রামে 100 দিনের কাজ, আবাসে দুর্নীতি, মানে একদম বুথ লেভেলের তৃণমূল কর্মী থেকে শুরু করে সর্বোচ্চ লেভেলের তৃণমূল কর্মী পর্যন্ত বা নেতা পর্যন্ত একটা দুর্নীতির ফলে একটা বলতে পারেন যে হিউজ ব্ল্যাক মানি তারা একত্রীভূত করেছে, এবং বিভিন্ন ভোটে সেই পয়সাগুলো তারা, তাই পয়সার কিছু অংশ তারা খরচা করে। এর ফলে এই যে রাজনীতিতে একটা বলতে পারেন যে যে পরিমাণ পয়সা আসার কথা নয়, যে পরিমাণ টাকা পয়সা আসার কথা নয়, সেটা আসছে তৃণমূল কংগ্রেসের এই যে প্রচুর ব্ল্যাক মানি তারা তৈরি করতে পেরেছেন বিভিন্নভাবে দুর্নীতি করে, মূলত সেইটা বেসিক্যালি ব্যবহার হচ্ছে। এরপরে হচ্ছে পেশি শক্তির ব্যবহার। তৃণমূল কংগ্রেস পেশি শক্তির ব্যবহার করছে। আপনি দেখবেন এই যে যেমন ধরুন উপনির্বাচনে যে মারা গেল, সে কিন্তু তৃণমূল কংগ্রেস করবে। কেউ বলতে পারবে না যে তাকে মানে বিরোধীরা কেউ মেরেছে। তৃণমূলকে মেরে একটা সন্ত্রাসের আবহাওয়া তৈরি করছে। তৃণমূল কংগ্রেস মানুষকে ভয় দেখাচ্ছে। তৃণমূল কংগ্রেস একটা চাপা সন্ত্রাস তৈরি করছে। আপনি ভাবুন, একটা ভোট কেন্দ্রে 1020টা ভোট, 1000টা ভোট তৃণমূল কংগ্রেসের পক্ষে যাচ্ছে। আমাকে আজকেই আমি একটা রক্তদান শিবিরে গেছিলাম নৈহাটিতে, সেখানে কেমন নির্বাচন হয়েছে সেখানকার মানুষজন তারা বলছি, এই যদি ভোটের পরিস্থিতি হয়, এই যদি সামগ্রিক রাজনীতি হয়, সেখানে বিরোধীদের রাজনীতির যে জায়গা, সেটা স্পেসটা সত্যি ছোট হয়ে যায়। কিন্তু এতে কি তৃণমূল কংগ্রেস সে খুব বেশি সুরক্ষিত হয় না? গণতন্ত্রের একটা স্বাভাবিক নিয়ম আছে, কি বলুন তো, যত বেশি নিম্নমুখী চাপ দেবেন তত বেশি ঊর্ধ্বমুখী চাপ খেতে হবে। এবং সেই জন্যই দেখবেন গণতন্ত্রের প্রতিটি স্বৈরাচারী শাসকের শেষের পরিণতি অত্যন্ত ভয়ঙ্কর। কাউকে দেশ ছেড়ে দিতে হয়েছে, কাউকে পিটিয়ে মেরেছে, কাউকে আত্মহত্যা করতে হয়েছে। প্রতিটি স্বৈরাচারী শাসকের শেষের দিনগুলো অত্যন্ত ভয়ঙ্কর হয়, তার কারণ গণতন্ত্রের কিছু স্বাভাবিক নর্মস আছে। আপনার সমস্ত স্বর পছন্দ হবে না, কিন্তু সেই স্বর যদি গলা টিপে মারেন, তাহলে তার পরিণতি কি হয় সেটা কিন্তু বিশ্বব্যাপী তার উদাহরণ রয়েছে।
ফিরদৌস দা, আমার এক্ষেত্রে একটা প্রশ্ন আছে। এই যে ফলাফল উপনির্বাচনে বামেদের যে ফলাফল, কার্যত সেই ফলাফল নিয়ে এবার সিপিএম কে নিয়ে গান বেঁধেছেন কুণাল ঘোষ। তিনি গান বেঁধেছেন আর কবে সিপিএম 0 থেকে 1 হবে, কি বলবেন? আমি তো বুঝতে পারছি না কুণাল ঘোষের সিপিএম নিয়ে এত চিন্তা কেন। কুণাল ঘোষের তো সর্বপ্রথম নিজেকে নিয়ে চিন্তা করা উচিত, যে কুণাল ঘোষের মানে আর কবে কুণাল ঘোষ বিচার পাবে। তার কারণ কুণাল ঘোষই তো বলেছিলেন, আপনাদের নিশ্চয়ই সেই দৃশ্য মনে আছে, যে ওই পুলিশ ভ্যানে উঠতে উঠতে যে সারদার বিগেস্ট বেনিফিশিয়ারি মমতা ব্যানার্জি, এবং কুণাল ঘোষ আজও বলছেন যে তাকে যে জেল খাটিয়ে অন্যায় করা হয়েছে। তাহলে কুণাল ঘোষ সর্বপ্রথম তো কুণাল ঘোষ বলবে যে আর কবে কুণাল ঘোষ বিচার পাবে। এখন তো গোটা রাজ্যের মানুষ বলছে যে কুণাল ঘোষ সবকিছু করে দিচ্ছে, সমস্ত কিছু বলে দিচ্ছে, কিন্তু কুণাল ঘোষ এই কথাই বলতে পারছে না নিজে কবে বিচার পাবে। আর কবে কুণাল ঘোষ বিচার পাবে। ফিরদৌস দা, কুণাল ঘোষ আরো বলছেন যে ওরা কর্মখালির বিজ্ঞাপন দিয়েছে না, ওদের প্রথম পদটা হওয়া দরকার রাজ্য সম্পাদকের পোস্ট। মোহাম্মদ সেলিম দলটাকে তো সাইনবোর্ড থেকে ভিজিটিং কার্ড করে দিলেন, কি বলবেন? দেখুন, ওই যে বললাম, কুণাল ঘোষ সিপিএম নিয়ে না ভেবে কুণাল ঘোষ যদি তার দল তার নিজেকে নিয়ে ভাবে, তাহলে রাজ্যের মানুষ একটু স্বস্তি পাবে। তার কারণ কুণাল ঘোষ নিজেই তো নিজের বিচার এখনো পর্যন্ত সেটাই তো অ্যাসিওর করতে পারেনি। তখন কুণাল ঘোষ তৃণমূলের নেতা, বর্তমানে ক্ষমতায় তৃণমূল। কুণাল ঘোষ বলছে আমি অন্যায়ের শিকার হয়েছিলাম, তার কারণে আমাকে জেলে পাঠানো হয়েছিল। তুমি আর কবে তুমি কবে বিচার পাবে? তুমি এখন বর্তমানে শাসক দল, তুমি যদি নিজের বিচারটি না করিয়ে নিতে পারো, তাহলে অন্য কাউকে কি করে বিচার করে দিবে? আর অন্য দল সিপিএম, দেখুন সিপিএম তারা ঠিক করে দেবে তার রাজ্য সম্পাদক কে হবে। আপনার এত চিন্তার কি আছে? আর সিপিএম যদি শূন্য থাকে তো ভালো তো, আপনি ক্ষমতায় থাকবেন। তো সিপিএম নিয়ে আপনি এত চিন্তিত হয়ে পড়ছেন কেন? নাকি চিন্তা করতে কেউ বলে দিয়েছে? আসলে এরা বুঝতে পারছেন যে বেসিক্যালি হয়তো ভোটের অঙ্কে, মানে ওই বিধানসভার অভ্যন্তরে কতজন সিপিএম বিধায়ক আছে এই অঙ্কে সিপিএম শূন্য হতে পারে, তার সঙ্গে কিন্তু সিপিএম জেলের অঙ্কেও শূন্য। তার কারণ 34 বছর শাসন করার পরেও তৃণমূল কংগ্রেসের নেতাকে জেলে যেতে হয়, তৃণমূল কংগ্রেসের মন্ত্রীকে জেলে যেতে হয়, সিপিএম এর মন্ত্রীকে নয়। ফলে সিপিএম শূন্য যেমন বিধানসভার অভ্যন্তরে, জেলের অভ্যন্তরে সিপিএম শূন্য। তাই মানুষ ওরা ভয় পাচ্ছে এই কারণে যে সিপিএম তো জেলের অভ্যন্তরেও শূন্য, মানুষ তো এবার জেলের হিসাব শুরু করলে তখন তো সর্বপ্রথম নাম তো কুণাল দিয়েই শুরু হবে। কুণাল, সুদীপ, মদন জেল থেকে জেল ফেরত নেতা, তারপরে শুরু হবে পার্থ, জ্যোতিপ্রিয় জেলে বসবাস করা নেতা, মমতা ব্যানার্জি সহ আর আর অনেক নেতা যারা এখন জেলের জন্য অপেক্ষা করা নেতা। ফলে এইভাবে ক্যালকুলেশন করতে মানুষ শুরু করলে তখন দেখবেন যে শূন্য থেকে প্রথমে এক বসবে সামনে, তারপরে দেখবেন আবার শূন্য এক বসবে। ওরা এই ভয়ে আছে, তাই ওরা এখন সিপিএম এর শূন্য গুনতে গুনতে কোন দিন দেখবেন সামনে আর একটা শূন্য বসে 2 বসে যাবে। ফিরদৌস দা, দেবাংশু ভট্টাচার্য তৃণমূল কংগ্রেসের তথ্য প্রযুক্তি সেলের প্রধান, তিনি বলছেন সিপিএম আর বিজেপি মিলে 150 গ্রাম ভোট পেয়েছে। দেখুন, আসলে ওদের তো মানে গ্রাম, জন, কিলোগ্রাম, এতেও এদের গুলিয়ে যাওয়াটাই স্বাভাবিক। ওদের তো আবার সন্ধ্যার পরে আর সন্ধ্যার আগের বিষয় থাকে। দেখুন সন্ধ্যার পরের আর আগের বিষয় আছে কিনা। ফিরদৌস দা, একটা প্রশ্ন উঠছে সমাজের বিভিন্ন ক্ষেত্র থেকে, যে প্রশ্নটা আপনি নিজে প্রথমে শুরুতেই বললেন, আমি আসবো সেই প্রশ্নটাতে, যে ডাক্তারদের যে অরাজনৈতিক আন্দোলন কোথাও কি মাইলেজ দিল তৃণমূলকে? না দেখুন, ডাক্তারদের এই আন্দোলনের সঙ্গে আমি রাজনীতির কোনো সম্পর্ক মানে এই মুহূর্তে খুঁজছি না, বা সেই দিনও বলেছিলাম। তার কারণ দেখুন, এই আন্দোলনটা তো আসলে ছিল অরাজনৈতিক, মানে অরাজনৈতিক মানে অদলীয়। অরাজনৈতিক বলাটা ভুল, কোনো কিছু অরাজনৈতিক হয় না, অদলীয়। এবং এই অদলীয় রাজনীতি বেসিক্যালি রাজনীতিকে বেনিফিট দেবে এটা কখনো হয় না। দলীয় রাজনীতি, দলীয় রাজনীতিতে যদি মানে আপনি কোট আনকোট যদি বেনিফিট নিতে চান,
তাহলে দলীয় ইনভলভমেন্ট অত্যন্ত জরুরি। তাতে ওই আমি পর্দার পিছনে ছিলাম এই বিষয়টি থাকলে হয় না। যেমন ধরুন আমি উদাহরণ দিই, যেমন ধরুন সিঙ্গুরের আন্দোলন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ডিভিডেন্ড দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, তার ফলে সে বেসিক্যালি লাভবান হয়েছে। নন্দীগ্রাম ভুল ঠিক ওসব পরের বিষয়, কিন্তু সে দলীয়ভাবে রাজনীতি করবে। 5টা মানুষ বলেছে ভুল, আবার কিছু মানুষ বলেছে না এরকম করে, যদিও সেখানে জমি কাটার বিষয়ই ছিল না, কিন্তু ভুল বুঝিয়েই সে রাজনীতি করেছে, যদিও রাজনীতি করেছে এবং তার ডিভিডেন্ড পেয়েছে। কিন্তু আরজি করের ক্ষেত্রে আপনি না বামেরা, না বিজেপি, না কোনো অন্য রাজনৈতিক দল, খুব বেশি এটা দলীয় রাজনীতির বিষয়, দলীয় রাজনীতির আন্দোলনের ফলে আরজি করে মানুষ বিভিন্ন যে আন্দোলনের যে বিভিন্ন রূপ দেখা গেছে সেই মানুষ একত্রীভূত হয়েছে, বিষয়টা এরকম ছিল না। ফলে এই রাজনীতির বেনিফিট দলীয় রাজনীতি পাবে, আমার ব্যক্তিগত অভিমত সেটা কখনো হয় না। ইভেন শুধু তাই না, আপনি দেখবেন অনেক সময়, এটা আমার ব্যক্তিগত অভিমত, অনেক সময় দেখবেন যে অনেকেই বলে এবং আমাকে ব্যক্তিগতভাবে অনেকে জিজ্ঞাসা করে যে এই যেমন ধরুন দুর্নীতি, তাহলে কি রাজনীতিতে দুর্নীতি বিষয় না? না, রাজনীতিতে দুর্নীতি বিষয়, কিন্তু সেটা যদি রাজনীতির পরিসরে হয়, রাজনীতির পরিসর থেকে উঠে আসে। যেমন শিক্ষক দুর্নীতির ধরুন এই মামলাগুলো আমরা করেছি পেশাগতভাবে, তারপরে সেটা মূল রাজনীতির বিষয় হয়েছে। ফলে পেশাগত জীবন থেকে নিশ্চিতভাবেই সেটা হয়েছে রাজনৈতিক ভাবে। তার কারণ হচ্ছে রাজনৈতিকভাবে ক্ষমতায়িত হয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসছে বলেই এই দুর্নীতিগুলো হয়েছে, কিন্তু তার উন্মোচন পেশাগতভাবে হয়েছে, তার উন্মোচন রাজনৈতিকগতভাবে হয়নি। ফলে তার ডিভিডেন্ড রাজনৈতিক ভাবে পাওয়ার সম্ভাবনা কমে যায়। যদি সেটা রাজনৈতিক ভাবে উন্মোচিত হতো তাহলে তার ডিভিডেন্ড পাওয়ার সম্ভাবনা বেশি হতো। এটা আমার ব্যক্তিগত অভিমত। ফলে রাজনীতিতে সবসময় সমস্ত ঘটনা আপনি যদি ভাবেন যে তার রাজনৈতিক অভিঘাতের ফলে তার নির্বাচনী সক্রিয়তা বা অতি সক্রিয়তা বা নিষ্ক্রিয়তা তৈরি এবং তার নির্বাচনে তার প্রভাব তৈরি হবে, এটা অনেক সময় নাও ঘটতে পারে বা ঘটার সম্ভাবনা থাকে না, যদি না তার দলীয় রাজনীতি সেটাকে কোনোভাবে এফেক্ট করে। কারণ আপনাকে ওই আন্দোলনটির সাথে দলীয় রাজনীতির সংযুক্ততা না থাকলে দল কখনোই তার বেনিফিট পেতে পারে না, বেশিরভাগ ক্ষেত্রেই পায় না। একদম ভোটের যে ফল, নির্বাচনের সেই ফল একদম প্রকাশ্যে আসতেই আরজি কর ইস্যুতেও বিরোধীদের তোপ দেখেছেন শাসক দল। তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক একদম সাফ বলে দেন যে তিলোত্তমার জন্য আমরা মানসিকভাবে দুঃখিত, আমরা মনে করি এ ধরনের ঘটনা ঘটা বাঞ্ছনীয় নয়, কিন্তু তার জন্য যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় দাঁড় করিয়েছে আমরা তাদের ধিক্কার জানাই। আমার বোনের মৃত্যুকে নিয়ে যারা রাজনীতি করছে তাদের বিরুদ্ধে নৈহাটির মানুষ রায় দিয়েছে। কি বলবেন? আমি প্রথম কথা মনে করি আরজি করের ঘটনা এটা পার্থভৌমিকের জন্য, আরজি করের ঘটনার সাথে কোন ধর্ষণের ঘটনার সাথে প্রথম কথা রাজনীতির কোনো সম্পর্ক ছিল না, কিন্তু দুর্ভাগ্য হলে সত্য রাজনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক দায়িত্বে আসার জন্য এই খুন ধর্ষণ তার প্রমাণ লোপাট করার জন্য ওই টালা থানার ওসিকে ব্যবহার করা হয়েছিল। শুধুমাত্র টালা থানার ওসি ক্ষমতা হবে যে সে তথ্য প্রমাণ লোপাট করবে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে আমি ওই ঘটনা মনিটর করছিলাম। আমি তো এখনো মনে করি তাতে আপনি রাজনীতি করছে ভাবলে ভাবুন, তাতে কিচ্ছু যায় আসে না। আমি এখনো মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় তাতে 6টা কেন্দ্রে জিতেন আর 600টা কেন্দ্রে যেতেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ঘটনায় তদন্তের আওতাধীন করা উচিত এবং ওকে জেলে যাওয়া উচিত। এবং শুধু তাই না, আমি কথা অবশ্যই মনে করি সেটা হচ্ছে যে শিক্ষক নিয়োগের দুর্নীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলে যাওয়া উচিত এবং মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র বদান্যতার খাতিরে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো জেলের বাইরে আছে, ওর অনেক দিন আগে জেলে যাওয়া উচিত ছিল। তাতে আপনি 6টায় জিতুন আর 294 জিতুন, তাতে কিচ্ছু যায় আসে না। আপনি চুরি করেছিলেন, জিতলেও তৃণমূল চোর, হারলেও তৃণমূল চোর, তৃণমূল চোর ছিল, চোর আছে, চোর থাকবে। পিতাতা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অপরদিকে বলছেন আগামী 10 বছর বাদে যদি আমার মৃত্যু হয় আমি চাই না আমার নামে কোনো স্ট্যাচু হোক, মানুষ মনে রাখে তার কাজে আর তার ছবি হৃদয়ে থাকে। একদম, মমতা বন্দ্যোপাধ্যায় একসময় তার ছবি দিয়ে তার দলের লোকেরা পিকনিকে দিত, সততার প্রতীক। আপনি আমাকে আপনার ক্যামেরা নিয়ে গিয়ে এই তো আমার নাকতলা বাড়িতে এসছেন, আপনি আমার হাইকোর্টের চেম্বার পর্যন্ত চলে যান,
আপনি শুধু একটা মমতা ব্যানার্জির ছবি দেখিয়ে দিন, তলায় লেখা আছে সততার প্রতীক, একটা নিচে লেখা থাকবে সততার প্রতীক, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিজের একটা দেখিয়ে দিন। আপনি এই তৃণমূল কংগ্রেসের সমস্ত কাউন্সিলরদের ফোন করুন যে তোরা তো আগে অনেক সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে নিচে লিখতিস বাবা সততার প্রতীক, একটা ছবি তোদের কোন ওয়ার্ডে আছে একবার একটু আমাকে দিয়ে, আমি একটা ছবি তুলবো। আমি বলছি মমতা ব্যানার্জি নিজে একদিন ওই ধর্মতলায় ও বলেছে তো নিজের একটা ছবি টাঙিয়ে দিক আর নিচে লিখে দিক সততার প্রতীক, কিচ্ছু করতে হবে না, জনগণ কি করবে দেখবে। মমতা বন্দ্যোপাধ্যায় ভাবলো কি করে যে স্ট্যাচু তৈরি হবে? অবশ্য এসব ভাবনা ওই এই সমস্ত মানুষদের মাথায় আসে যারা একটু অন্য ধরনের আর কি, সেটা নাই বা বললাম, জনগণ বুঝতে পারছে। ফিরদৌস, আমি আরেকটা কথা বলবো, যে কথাটা না বললেই নয়। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তার সরকার মানুষের পাহারাদার বলেও তিনি মন্তব্য করছেন। তিনি লিখেছেন সোশ্যাল মিডিয়ায় যে মানুষই আমাদের ভরসা, আমরা সবাই সাধারণ মানুষ, এটাই আমাদের পরিচয়, আমরা জমিদার নই, মানুষের পাহারাদার। আপনাদের আশিস আজীবন হৃদয়স্পর্শ। একদম। জয় বাংলা। আচ্ছা, জয় বাংলা, জমিদার নয় তো, হ্যাঁ মানে সাধারণ মানুষ। শুধু বলবেন যে কালীঘাটে আপনি তো এসেছেন, আমি প্রতিদিন সকালবেলায় আমার এই নাকতলার বাড়ি থেকে আমি হাই করছি, এই কালীঘাটে একটা বাড়ির সামনে আমি মিনিমাম না হলেও 100 থেকে 150 পুলিশ দেখি, রাস্তার অর্ধেকটা আটকে। জমিদার না হলে 100-150 পুলিশ নিয়ে ওই রাস্তার সামনে ওই রোদে ওই পুলিশগুলোকে ব্যবহার করার কি দরকার? হাসপাতালে গার্ড দেওয়ার জন্য পুলিশ নেই, আর তৃণমূল কংগ্রেসের দুদিনের নেতা তাকে গার্ড দেওয়ার জন্য 200-300 পুলিশ। 200-300 পুলিশ এক সময় আছে মানে হচ্ছে রোটেশনে কত পুলিশ? আর বলছেন জমিদার না, টালির ভাব দেখান, আর এখন বাড়িতে গিয়ে ঝাড়বাতি দেখবেন। শুনেছি কোটি টাকার ঝাড়বাতি, জমিদার না, জমিদার ছিলেন না কিন্তু নিজেকে জমিদার ভাবতে শুরু করেছেন, সেই জন্য ওই রকম বাড়ি আর ওই রকম বানিয়ে ফেলেছে। ঠিকই জমিদার ছিলেন না, কিন্তু ওই ক্ষমতা নিয়ে মানুষের ট্যাক্সের টাকা করে নিজেকে জমিদার ভাবতে শুরু করেছে। মানুষের টাকায় জমিদারি করবেন না, মানুষের মতো থাকতে হলে সাধারণ মানুষের সাথে মিশতে শিখুন। পাড়া 3 দিনের নেতা, তারও পিছনে আরে এই বিভিন্ন টিভি আলোচনায় যায়, দেখবেন ওই কিছু ওই তৃণমূল কংগ্রেসের ওই কি মুখপাত্র বা হোয়াটসঅ্যাপ বা তাদের পোস্ট, পাশের বাড়ির লোক তৃণমূল কংগ্রেস না করলে চিনতো না, তারও পিছনে 2টো পুলিশ। আরে তোকে কে ঘাড় ঘুরিয়ে দেখে না, তোকে মারবে কি? তারও 4টে পুলিশ চাই, এগুলো জমিদারি নয় কি? কিন্তু স্যার, শেষ কয়েকটা প্রশ্ন আপনাকে। কুণাল ঘোষ বলছেন রাম রেড পুলিশ কর্মীদের সুন্দরবনে বাঘ পাহারায় পাঠাবো, রীতিমতো হুঁশিয়ারি দিচ্ছেন তিনি। আসলে এরা বেসিক্যালি দেখুন, বেসিক্যালি এরা নিম্ন মানে বলবো যে নিচুতলার যে পুলিশ কর্মী, নিচুতলার যে কর্মী, এরা হচ্ছে খুব স্বাভাবিক ওই জমিদারি মানসিকতায় IPS IAS দের সাথে আছে। নিচুতলার পুলিশ কর্মীদের এইরকম এরা থ্রেট দিচ্ছে, তাদের দিয়ে দেয় না, তাদের ন্যায্য পাওনা দেয় না। এই যে নিচুতলার পুলিশ কর্মী ছেলেরাই তো বঞ্চিত, তাদের ছেলে মেয়েরাই তো বঞ্চিত। গ্রামের গরিব খেটে খাওয়া কৃষকের সন্তান সেই তো পুলিশ কর্মী হয়। এরা তো এদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেই, এই এদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা তো কোনো ঘোষণা করবেই। তার কারণ এরা এখন হচ্ছে আম্বানি আদানির লোক, এরা নিচুতলার পুলিশ কর্মীর লোক না। আমি নিচুতলার পুলিশ কর্মীদের বলবো, আপনারা আপনাদের লড়াই চালিয়ে যান, আপনাদের হয়ে ডিএর মামলা লড়বো, যেমন লড়ছি, 6 বার জিতিয়েছি, আবার এই মমতা ব্যানার্জিদের হারিয়ে আবার জিত। আপনাদের যারা নিচুতলার পুলিশ কর্মী আছেন, মানে IPS কটা বাদ দিয়ে, IPS IAS কটা বাদ দিয়ে, বাদ বাকি যত কর্মী যে আছে তাদের হয়ে লড়বো। আর তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে মমতা ব্যানার্জি, কুণাল ঘোষ। সেই জন্যই তো দেখেন নিয়োগ করছেন না, এরা চাই সমস্ত সরকারি পদ অবলুপ্তি করে দেবো, ওই বেসরকারি কোনো সিভিক ভলেন্টিয়ারকে নিয়োগ করবো, ওই কয়েকজনকে
ওই 10,000-15,000 টাকার বিনিময়ে তাদেরকেও বঞ্চিত করে, তাদেরও লড়বো। একদিকে যেমন ন্যায্য যোগ্য চাকরি প্রার্থীদের হয়ে যারা মাস্টার হতে পারতো তাদের হয়ে যেমন লড়ছি, ওই যে পুলিশ কর্মীরা যারা এখনো দিয়ে পাচ্ছে না তাদের হয়ে যেমন লড়ছি, যারা বঞ্চিত কন্ট্রাকচুয়াল ওয়ার্কার যাদের ন্যায্য, তাদের মাস গেলে 40,000-50,000 টাকা বেতন হওয়া উচিত ছিল, 10,000 টাকা বেতন দিচ্ছে, উদাস্ত পরিশ্রম করে বিভিন্ন দপ্তরে, কেন দেওয়া হবে? ইকুয়াল ওয়ার্ক করছে, ইকুয়াল পে পাবে। জমিদারি পেয়েছো, ওই যে বলছে আমি জমিদারি করি না, জমিদারি পেয়েছো, ওদের ইকুয়াল ওয়ার্ক করছে, ইকুয়াল পে দিতে হবে। লড়বো, আদালতে লড়বো, রাস্তায় লড়বো। ওই পুলিশ কর্মীদের যাদের বলছে বাঘের মুখে ফেলাবো, তুমি কে বাঘের মুখে ফেলাবে? হে, এক পা চলতে পারো না ওই পুলিশ কর্মী ছাড়া, ওই পুলিশ কর্মীরা না থাকলে এক পা হাঁটতে পারো না। এই যে পুলিশ কর্মী, এই যে বললাম যাওয়ার সময়, সকালবেলায় যাওয়ার সময় দেখি বসে আছে রোদে, সে কোন গরিব কৃষকের সন্তান, তাকে রাস্তার সামনে বসিয়ে রেখেছো রোদে, কারণ বাড়ির ভিতরে লাট সাহেব ডাকে। ওই গরিব কৃষকের সন্তানের জন্য ওই পুলিশ কর্মীর জন্য লড়বো। কুণাল ঘোষেরা এরা বুঝতে পারছে যে এরা সংগঠিত হচ্ছে। আমি পুলিশ কর্মীদের বলবো, আমি এই নিচু তলার কর্মীদের বলবো, আমি শিক্ষকদের বলবো, আমি অশিক্ষক কর্মীদের বলবো, কন্ট্রাকচুয়াল ওয়ার্কারদের বলবো, এদের বিরুদ্ধে আওয়াজ তুলুন। এরা আপনাকে ন্যায্য পাওনা দিচ্ছে না। আপনার সন্তানরা ন্যায্যভাবে চাকরি পেতে পারত, এরা চাকরি বিক্রি করে আপনার সন্তানদের চাকরি পেতে দিচ্ছে না। এদের বিরুদ্ধে আন্দোলন তৈরি করতে হবে। এই অপশাসন যে আসে আসুক, এই অপশাসন বিদায় করতে হবে, এদেরকে ছুঁড়ে ফেলতে হবে রাজনৈতিকভাবে। ফিরদৌসের সাম্প্রতিককালে মহারাষ্ট্রের নির্বাচন, অন্যদিকে ঝাড়খণ্ডের নির্বাচন, উত্তরপ্রদেশের নির্বাচন, সারা দেশব্যাপী নির্বাচন, এবং সেখানে ইন্ডিয়া জোট একটা বড় অংশ ছিল। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যে এই যে ফলাফলের দিকে তারা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ইন্ডিয়া জোটের প্রধান মুখ করে দেওয়া হোক, নেত্রী করে দেওয়া হোক, কি বলবেন? আচ্ছা আপনি বলুন তো, মানে পশ্চিমবঙ্গের বাইরে তৃণমূলের ঝান্ডা ধরা 4টে লোক পাবেন, 4খানা লোক, 4 পিস, মানে 1 2 3 4, মহারাষ্ট্রে 4টে লোক পাবেন। কাল আজকে ধরুন গতকাল নির্বাচনে ফলাফল হয়েছে, আজকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবেন যে মহারাষ্ট্রে 4টে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা ধরানো জড়। গতকালের ফলাফলে দেখা গেছে যে ওখানে লাল ঝান্ডার একজন বিধায়ক পথ করে লাল ঝান্ডা উঠছে। তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের বাইরে অস্তিত্ব আছে? আর কিসের নেত্রী? ও নিজে ইন্ডিয়া জোটে থাকবে? ইন্ডিয়া জোটে পাঠানো হয়েছে ইন্ডিয়া জোটকে ভাঙানোর জন্য। কিসের নেত্রী? বিস্ফোরক তথ্য দিচ্ছেন, এটাই বাস্তব। পাঠানো হয়েছে এবং ইন্ডিয়া জোট ভাঙার জন্যই বেসিক্যালি উঠেছে। ফিরদৌস, এখনই রাজ্যের ভাড়িমা ভাবানী অবস্থা, এরপর যদি লক্ষ্মীর ভান্ডার আবার 2000 বা তারও বেশি করতে হয়, তাহলে রাজ্যটা দেউলিয়া হয়ে যেতে পারে। অথচ আপনারাও এই প্রকল্পের কেন বিরোধিতা করছেন না সমাজের মানুষ? না না, একদমই না। আমি মনে করি লক্ষ্মীর ভান্ডার কেন, প্রতিটি মানুষের সোশ্যাল সিকিউরিটি দিতে হবে। প্রতিটি মানুষের ন্যূনতম আয়, প্রতিটি পরিবারের ন্যূনতম আয় 40,000 টাকা হওয়া উচিত। এবং আমি মনে করি যদি বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার থাকতো সেটা হতো কন্টিনিউ করলে। তার কারণ দুটো, 1 বেসরকারি উদ্যোগ, 2 সরকারি উদ্যোগ। প্রতি বছর এসএসসি হচ্ছিল, টেট হচ্ছিল, সরকারি ক্ষেত্রে চাকরি পেত। আজকে বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার থাকলে প্রতি বছর এসএসসি হতো, প্রতি বছর টেট হতো, উৎসবের মেজাজে দুর্গাপুজো হতো, ঈদ হতো, তার সঙ্গে উৎসবের মেজাজে এসএসসি হতো, টেট হতো, ছেলেমেয়েরা চাকরি পেত, বাড়ি বাড়ি চাকরি পাওয়া ছেলে থাকতো। আর তার সঙ্গে কারখানা, যারা সরকারি চাকরি পেত না, বেসরকারি, আজকে ধরুন সিঙ্গুর হতো, এই যে ধরুন রাজারহাটে কত আইটি ফার্ম চলে আসতো, ফাইন্যান্সিয়াল হাব হতো, কত এই রাজ্যের ছেলেমেয়েরা তো চাকরি পেত। প্রতিটি বাড়িতে 40,000 টাকা করে প্রতিটি পরিবারের ইনকাম হতো, মিনিমাম 40 থেকে 50,000 টাকা। মমতা ব্যানার্জি ক্ষমতা আসার জন্য এটা হচ্ছে না।
এবং আমি মনে করি বিনামূল্যে শিক্ষা, বিনামূল্যে স্বাস্থ্য এবং প্রতিটি পরিবারের ন্যূনতম 40,000 টাকা আয়, এটা করে দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। আর যদি না পারে 2,000 টাকা বাড়ি, 2,000 টাকা কেন? মমতা ব্যানার্জি তোমাকে বলছি এবং এই ক্যামেরার মাধ্যম দিয়ে বলছি যে প্রতি বছর তোমাকে এসএসসি করতে হবে, টেট করতে হবে। ছেলে মেয়েরা প্রতি বছর পাস করছে, যদি না করো ওই তোমার নবান্নে গিয়ে হিসাব নেব। এসএসসি কেন হচ্ছে না, টেট কেন হচ্ছে না, প্রাথমিক স্কুলে কেন নিয়োগ হচ্ছে না, কেন আবার প্রাইমারি নিয়োগ হচ্ছে না, কেন প্রতি বছর টেট হবে না, কেন এসএসসি তে নিয়োগ হবে না? প্রতি বছর অন্তত পক্ষে 1 থেকে 1.5 লাখ ছেলে নিয়োগ দিতে হবে। শূন্যপদ রয়েছে, প্রাথমিকের শূন্যপদ রয়েছে, উচ্চ প্রাথমিকের শূন্যপদ রয়েছে, নবম দশমের শূন্যপদ রয়েছে, একাদশ দশমের শূন্যপদ রয়েছে। এখনো নবম দশম একাদশ দশমের একটা অ্যাডভার্টাইজমেন্ট হলো না। লজ্জা করে মেয়েদের। গ্রুপ সি, গ্রুপ ডি, ওর নিজের দপ্তরের গ্রুপ ডি, এখনো ছেলে মেয়েরা বসে আছে, নিয়োগ করছে না, দুর্নীতি করেছে। লজ্জা করে না, মামলা করতে হয়েছে। এই প্রাথমিক, উচ্চ প্রাথমিক, নবম দশম, একাদশ দশম, গ্রুপ সি, গ্রুপ ডি নিয়ে মামলা করেছে, ধরা পড়েছে, দুর্নীতি করেছে এখনো পার্থ চ্যাটার্জি জেলে। এখনো তাদের নেতা নেত্রীরা সব জেলে। লজ্জা করে না? ওকে এই চাকরি, ও 6 পাক, 6 পাক, 294 জোড়া, 294 পাক, এই ছেলে মেয়েরা ওকে ছাড়বে না। ওই 14 তালা থেকে নামতে হলে ঠেলে তুলে দেবো, দিয়ে বলবো চাকরি দিতে হবে। প্রতি বছর এসএসসি করতে হবে, প্রতি বছর টেট করতে হবে, প্রতি বছর প্রাইমারি বিজ্ঞাপন দিতে হবে। এই ডিসেম্বর আসছে, ডিসেম্বরের 25 তারিখের মধ্যে যদি বিজ্ঞাপন না হয় প্রাথমিকের, যদি আপার প্রাইমারির বিজ্ঞাপন না হয়, যদি নবম দশের বিজ্ঞাপন না হয়, যদি একাদশ দশের বিজ্ঞাপন না হয়, যদি গ্রুপ সির বিজ্ঞাপন না হয়, গ্রুপ ডি বিজ্ঞাপন না হয়, বড়দিনের পরে তোমাকে বড়দিন দেখিয়ে দেওয়া হবে। একদম একদম কাউকে তো হুঁশিয়ারি দিচ্ছেন বাবা। একদমই বলছি তো, বড়দিনের পরে বড়দিন দেখিয়ে দেওয়া হবে। ছেলেমেয়েরা প্রস্তুতি নিচ্ছে, প্রাথমিকের বিজ্ঞাপন দিতে হবে, উচ্চ প্রাথমিকের বিজ্ঞাপন দিতে হবে এবং প্রাথমিকের ন্যূনতম 50,000 জনকে নিয়োগ করতে হবে, উচ্চ প্রাথমিকের ন্যূনতম 50,000 জনকে নিয়োগ করতে হবে। যে ছেলেমেয়েরা এখনো পর্যন্ত নিয়োগ পায়নি, তাদের উচ্চ প্রাথমিক এখনো নিয়োগ সম্পূর্ণ হয়নি, যেগুলো শূন্য পদ রয়েছে সব নিয়োগ দিতে হবে। নবম দশম, একাদশ দশম, গ্রুপ সি, গ্রুপ ডি, শুধু মিথ্যা করে বলছে আদালতে মামলা পেন্ডিং আছে, মিথ্যা কথা। আমি বিদ্যুৎ আমি নিজে মামলা করেছি, আমি বলছি কোনো মামলা পেন্ডিং নেই। মমতা ব্যানার্জি বলুক যে ও আমার সাথে লাইভে বসবে, আমি ছেলেমেয়েদের জানিয়ে দেবো মমতা ব্যানার্জি দেখা কোন অর্ডারের ভিত্তিতে নিয়োগ বন্ধ হয়ে আছে। আমি বলছি আমি বিদ্যুৎ আমি মামলা করেছি, আমি বলছি কোন নিয়োগের স্থগিতাদেশ নেই। মিথ্যা কথা বলছে। মমতা ব্যানার্জি নিয়োগ দেবে না বলে ওই টাকাগুলো চুরি করবে বলে মিথ্যা কথা বলছে। কিন্তু আমার একদম সেই দুটো প্রশ্ন আছে। দেশের প্রায় সব দলেরই এই মুহূর্তে দেখা যাচ্ছে ভোটের অস্ত্র এখন ভান্ডারের মতো অনুদান। এত অনুদান দরকার কেন? এটা রাষ্ট্রীয় ব্যর্থতা। তার কারণ হচ্ছে, যদি ধরুন ওই প্রতি বাড়িতে 40,000 50,000 টাকা করে আয় হতো, তাহলে অনুদান দিতে হতো না। সকলকে আমি বলবো একদম নিজের হক আদায় করে নিন, ওই 2,000 4,000 না, বলেন মাসে 50,000 টাকা আয়ের ব্যবস্থা করতে হবে। আমার শেষ প্রশ্ন আপনার কাছে, শুনানি চলবে কিন্তু আর আদালতে আনা হবে না আরজিকর মামলায় ধৃত সিভিক ভলেন্টিয়ারকে। আরজিকর ধর্ষণ এবং খুনের বিচার পর্ব সোমবার থেকেই হবে ভার্চুয়ালি। সিদ্ধান্ত হয়েছে এমনটাই। সংশোধনাগারে আলাদা করে আলাদা ঘরে বসে ভার্চুয়ালি বিচার পর্বে অংশ নেবেন অভিযুক্ত। নিরাপত্তার কারণে শিয়ালদহ আদালতে তাকে সশরীরে হাজির না করিয়ে ভার্চুয়াল এই বিচার পর্ব চালানোর সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে। কি বলবেন এরকম একটি সিদ্ধান্ত? দেখুন, বিচার পর্ব শুরু হয়েছে, কিন্তু আমার এই বিচার পর্ব বা এই বিচার এবং তদন্ত এই নিয়ে নির্দিষ্ট বক্তব্য রয়েছে এবং আমি এর আগেও বলেছি যে এই বিচার পর্ব চললেও আমার যা মনে হয়েছে, এটা আমার মানে বলতে পারেন আইনগত অভিজ্ঞতা থেকে সেটা মনে হয়েছে যে বেসিক্যালি এই তদন্ত প্রক্রিয়ায় এখনো তদন্ত সম্পূর্ণ হয়েছে বলে মনে হয়নি। তার কারণ হচ্ছে, যেহেতু চার্জশিটে তারা সেই স্কোপ রেখে দিয়েছে, ফলে সাপ্লিমেন্টারি চার্জশিট ফাইল হবে। সাপ্লিমেন্টারি চার্জশিট ফাইল হলেই দেখুন নতুনভাবে অভিযুক্ত হবে। সেই অভিযুক্ত যদি হয় তাহলে কিন্তু রিট্রায়াল হওয়ার সম্ভাবনা প্রভূত বলে আমার মনে হয়। ফলে বিচার পর্ব আবার নতুন করে চলার সম্ভাবনা প্রভূত, এটা আমার মনে হয়েছে। আবার নতুন করে বিচার পর্ব, তার কারণ হচ্ছে যেহেতু একদিকে যেমন ধরুন জাস্টিস ডিলেড মিন জাস্টিস ডিনাইড, অপরদিকে জাস্টিস হারিড মিন জাস্টিস বারিড।
এই দুটোর কিন্তু ব্যালেন্স করতে হয়। এবং আমাদের আইনগত প্রক্রিয়ায় এই যে ল ইজ আ ডাইনামিক সাবজেক্ট, এই ডাইনামিসিজম যেমন আইন তৈরির ক্ষেত্রে দেখাতে হয়, সেই রকম এই ডাইনামিসিজম কিন্তু সেই আইনের প্রয়োগের ক্ষেত্রেও দেখাতে হয়। এবং এই প্রয়োগের ক্ষেত্রে যেমন প্রশাসনিক প্রয়োগ বা বিচারগতভাবে যে প্রয়োগ, সেই প্রয়োগের ক্ষেত্রে এই ডাইনামিসিজম থাকাটা উচিত। এবং বিভিন্ন ক্ষেত্রেই সেটা থাকে, আবার অনেক ক্ষেত্রে হয়তো বা থাকেও না। এবার এর বলতে পারেন যে বেসিক্যালি একসময় আপনাদের বলি যে যেমন ধরুন ক্রিমিনাল জাস্টিস ডেলিভারি সিস্টেম ভারতবর্ষে, সেটা যে একেবারে ফুলপ্রুফ তা তো নয়। এবং আমাদের এই যে গণতান্ত্রিক ব্যবস্থা, এই যে জুডিশিয়াল ব্যবস্থা, সেখানে সকলেরই একটা মানে আমি বলতে পারি যে বেসিক্যালি তার একটা অপটিমাম লেভেল আছে। যেমন ধরুন আমাদের এই যে জুডিশিয়াল সিস্টেমে আমাদের যে গণতান্ত্রিক পদ্ধতিতে এক্সিকিউটিভ পাওয়ারটা থাকে পলিটিক্যাল এক্সিকিউটিভ এবং পার্মানেন্ট এক্সিকিউটিভদের হাতে। এই যে ধরুন তদন্ত প্রক্রিয়া, এটা তো একটা বিচার পর্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক, মানে সব থেকে গুরুত্বপূর্ণ দিক। সেটা কিন্তু এক্সিকিউটিভ পাওয়ার, সেটা কিন্তু জুডিশিয়াল পাওয়ার না। সেটা একদম তদন্ত প্রক্রিয়া চালান তদন্তকারী সংস্থা, অর্থাৎ হয় রাজ্যের তদন্তকারী সংস্থা অর্থাৎ রাজ্যের পুলিশ অর্থাৎ ডাব্লিউবিপি অথবা কেপি মানে কলকাতা পুলিশ, তারা করবেন, অথবা সিবিআই। তাহলে এই যে সিবিআই ধরুন কেন্দ্রের আওতাধীন একটা সংস্থা, ডাব্লিউবিপি বা কেপিআই রাজ্যের আওতাধীন সংস্থা, রাজ্য চালায় একটি রাজনৈতিক দল, কেন্দ্র চালায় আর একটি রাজনৈতিক দল, তাদের রাজনৈতিক সদিচ্ছার উপরে অনেকটা তদন্ত প্রক্রিয়া নির্ভর করে। এখন যদি রাজ্যের মুখ্যমন্ত্রী বলে আমি একটা তদন্ত মনিটর করছিলাম, মনিটর করে তিনি যদি মানে তার আওতাধীন একজন ওসি কে দিয়ে প্রমাণ লোপাট করান, তাহলে আপনি বিচার হবে কি করে? তদন্ত যদি যে তদন্তকারী সংস্থার উপর দায়িত্ব আছে তারা সঠিক তথ্য প্রমাণ জোগাড় করবে, তারাই তথ্য প্রমাণ লোপাটে লেগে গেল। আর সেটা মনিটর করছে কে? পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী, তিনি আবার স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্য দপ্তরে ঘটেছে, পুলিশ মন্ত্রী তিনি, মুখ্যমন্ত্রী তিনি, তিনি তথ্য প্রমাণ লোপাটে মনিটরিং করছে। বিচার হবে কি করে? যতই জনগণের সম্মিলিত আওয়াজ থাক, বিচার হবে কি করে? তথ্য প্রমাণ লোপাট হয়ে যাচ্ছে। ফলে এই যে রাজনৈতিক সদিচ্ছা, এই রাজনৈতিক সদিচ্ছা যদি না থাকে, তথ্য প্রমাণ যদি লোপাট হয়, তাহলে সঠিক বিচার পাওয়ার সম্ভাবনাটা কমে যায়। এবং এই ক্ষেত্রে আরজিকর কাণ্ডে এক্স্যাক্টলি সেটাই ঘটেছে। তো মমতা বন্দ্যোপাধ্যায়রা তারা চাইছেন না, এই কারণে নয় যে বেসিক্যালি একটা সিভিক ভলান্টিয়ারকে বাঁচানোর জন্য, না। আসলে এদের বিষয়টি কি? আসলে দেখুন, আসলে এরা যে দুষ্কৃতীদের সঙ্গে থাকতে পছন্দ করে, এটা তাদের প্রমাণ করতে হবে বারবার, যে তৃণমূল কংগ্রেস বা রাজ্যের শাসক দল বা মমতা বন্দ্যোপাধ্যায়রা তারা দুষ্কৃতীদের সঙ্গে স্বাচ্ছন্দ্য বোধ করে, সেটা প্রমাণ করতে হবে। বিভিন্ন কাণ্ডে প্রমাণ হয়ে যাচ্ছে।